আমার ছেলের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। সে ফার্স্ট ক্লাস পেয়েছে। খুশিতে আমি তার পছন্দের খিচুড়ি রান্না করলাম। খাওয়ার সময় সে বলল, মা, আজ আমার সবচেয়ে খুশির দিন। আমি জিজ্ঞেস করলাম, কেন? রেজাল্টের জন্য? সে মাথা নাড়ল, না মা, কারণ আজ আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার সত্যিকারের অনুভূতির কথা বলব। আমি হাতের চামচ থামিয়ে তার দিকে তাকালাম। সে আমার হাত ধরে বলল, মা, বছরের পর বছর তোমার যত্ন দেখেছি, তোমার হাসি দেখেছি, তোমার কান্না মুছেছি। আমি বুঝেছি তুমি শুধু আমার মা নও, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী। আমি অবাক হয়ে বললাম, এসব কি বলছিস? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি মা, শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। তুমি আমাকে বিয়ে করবে? খিচুড়ির গন্ধ ভাপ হয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু তার কথার গন্ধ আমার হৃদয়ে আটকে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার হাতের স্পর্শ অনুভব করতে থাকলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাজু আর শিমু। রাজু 18 বছর বয়সী, কলেজে পড়ে। শিমু 11 বছর বয়সী, স্কুলে যায়। আমি রান্নাঘরে দাঁড়িয়ে রাজুর মুখের দিকে তাকিয়ে রইলাম। তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই, এই কথাটা বারবার কানে বাজছিল। আমি ভেবে পাচ্ছিলাম না এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন দেখছি। রাজু আমার হাত আরও জোরে চেপে ধরল। মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমার প্রতি আমার যে অনুভূতি, সেটা শুধুই মায়ের প্রতি সন্তানের ভালোবাসা নয়। আমি তার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রাজু, তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার মা। তুমি এসব কি বলছ? রাজু উঠে দাঁড়াল এবং আমার কাছে আরও এগিয়ে এল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি আর পারছি না। আমি তোমার সৌন্দর্য দেখি, তোমার হাসি দেখি, আর আমার মন অস্থির হয়ে যায়। আমার চোখে পানি এসে গেল। রাজু, তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি, লালন পালন করেছি। এসব কথা বলা একদম ঠিক নয়। রাজু আমার মুখ তুলে ধরল। মা, আমি জানি এটা সমাজের নিয়মের বিরুদ্ধে, কিন্তু আমার হৃদয় তো আর নিয়ম মানে না। হঠাৎ করে রান্নাঘরের দরজায় একটা আওয়াজ হল। আমরা দুজনেই চমকে গেলাম। শিমু দরজায় দাঁড়িয়ে আছে। মা, তুমি কাঁদছ কেন? রাজু ভাই তোমাকে কিছু বলেছে? শিমু জিজ্ঞেস করল। আমি তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। না মা, কিছু না। আমার চোখে পেঁয়াজের ঝাল লেগেছিল। শিমু সন্দেহের চোখে তাকাল। কিন্তু তুমি তো পেঁয়াজ কাটছিলে না। রাজু তাড়াতাড়ি বলল, শিমু, তুই যা। আমরা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। শিমু রেগে গেল। আমি ছোট বলে আমাকে কিছু বলবে না? মা, রাজু ভাই কি বলছিল? আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম। কি বলব আমি? নিজের মেয়েকে কিভাবে বলব যে তার বড় ভাই আমাকে বিয়ে করতে চায়? রাজু শিমুর কাঁধে হাত রাখল। শিমু, আমি মায়ের সাথে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। তুই বুঝবি না? কেন বুঝব না? আমিও বড় হচ্ছি। আমার বয়স 11 বছর, শিমু জোর করে বলল। আমি শিমুকে কোলে নিয়ে বসলাম। মা, তুই স্কুলের কাজ শেষ করেছিস? যা, পড়তে বস। শিমু আমার কোল থেকে নেমে গেল। ঠিক আছে মা, কিন্তু তুমি আর কেঁদো না বলে সে চলে গেল। রাজু আবার আমার কাছে এসে বসল। মা, আমি জানি তুমি কনফিউজড, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তার দিকে তাকিয়ে বললাম, রাজু, তুমি কি বুঝতে পারছো না যে এটা কতটা ভুল? আমি তোমার মা। আমার বয়স 40, তোমার 18। বয়সের কি আছে মা? প্রেমে বয়সের কোনো বাধা নেই। রাজু বলল। আমি উঠে দাঁড়ালাম। না রাজু, এটা প্রেম নয়, এটা একটা অসুস্থতা। তোমার মানসিক চিকিৎসা দরকার। রাজুর মুখ শক্ত হয়ে গেল। মা, আমি পাগল নই। আমি জানি আমি কি চাই। তাহলে তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছ। আমি কখনোই তোমার এই প্রস্তাব মানব না। আমি দৃঢ়ভাবে বললাম। রাজু আমার হাত ধরল।
মা, একবার ভেবে দেখো। বাবা তো তোমার যত্ন নেন না। তিনি সারাদিন অফিসে থাকেন। আমিই তো তোমার সব কাজে সাহায্য করি। এই কথা শুনে আমার রেগে গেলাম। রাহুল ভালো স্বামী। তিনি পরিবারের জন্য কাজ করেন। তোমার বাবার বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার তোমার নেই গি। রাজু হাসল। ভালো স্বামী? মা, তিনি কবে শেষবার তোমার সাথে কোথাও বেড়াতে গিয়েছেন? কবে তোমাকে কোনো উপহার দিয়েছেন? আমি চুপ থাকলাম। সত্যি কথা বলতে, রাহুল আর আগের মতো আমার যত্ন নেন না। কাজের চাপে সারাদিন ব্যস্ত থাকেন। রাজু আমার নীরবতা দেখে আরও উৎসাহিত হল। দেখো মা, তুমিও জানো যে বাবা তোমাকে অবহেলা করেন। আমি তোমাকে রানীর মতো রাখব। আমি তার দিকে রেগে তাকালাম। রাজু, তুমি আমার ছেলে। তুমি আমাকে রানী বানাবে এসব কথা বলা ঠিক নয়। তুমি বরং একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করো। রাজু মাথা নাড়ল। না মা, আমি কোনো মেয়েকে পছন্দ করি না। আমি শুধু তোমাকেই চাই। হঠাৎ আমার মোবাইলে ফোন এল। রাহুলের ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো মৌসুমি, আমি আজ দেরিতে বাড়ি আসব। অফিসে জরুরি কাজ আছে, রাহুল বলল। আবার দেরি? আমি হতাশ গলায় বললাম। সরি, তুমি বুঝতে পারছ না। আমার অফিসের প্রেশার অনেক। আমি পরিবারের জন্যই তো এত কষ্ট করছি, রাহুল বলল। আমি ফোন কেটে দিলাম। রাজু আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখেছ মা? বাবা আবার দেরি করবেন। তিনি তোমার কথা ভাবেন না গি। আমি ভাবলাম, সত্যিই তো। রাহুল আজকাল আমার সাথে সময় কাটান না। সব সময় কাজ নিয়ে ব্যস্ত। রাজু আমার পাশে এসে বসল। মা, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। আমি সব সময় তোমার পাশে থাকব। আমার মন খারাপ হয়ে গেল। রাহুলের আচরণে আমি অনেক সময় কষ্ট পাই। কিন্তু রাজুর এই প্রস্তাব তো একদম ভুল। রাজু, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। কিন্তু এটা ঠিক নয়। তুমি আমার সন্তান। আমি আবার বললাম। রাজু আমার কাঁধে হাত রাখল। মা, সমাজ যা বলে সেটা সব সময় ঠিক নয়। আমার হৃদয় যা বলে সেটাই আসল। আমি তার হাত সরিয়ে দিলাম। না রাজু, এসব ভাবনা তোমার মাথা থেকে বের করে দাও। রাজু দুঃখিত মুখে বলল, ঠিক আছে মা, আমি চেষ্টা করব। কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে এড়িয়ে চলবে না গি। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, কিন্তু আর এসব কথা বলবে না গি। রাজু খুশি হয়ে গেল। ধন্যবাদ মা, আমি তোমাকে ভালোবাসি। সে উঠে চলে গেল। আমি একা রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। রাজুর কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেল। রাহুল বাড়ি এলেন। খুবই ক্লান্ত দেখাচ্ছিল তাকে। খাবার দাও। আমি খুবই ক্লান্ত, রাহুল বলল। আমি খাবার দিলাম। খাবার সময় কোনো কথা বললেন না। খাওয়ার পর সরাসরি বেডরুমে চলে গেলেন। আমি একা বসে ভাবতে লাগলাম। সত্যিই কি রাহুল আমাকে অবহেলা করেন? রাজুর কথাগুলো কি সত্য? পরের দিন সকালে রাহুল অফিসে চলে গেলেন। শিমু স্কুলে গেল। রাজুর কলেজ ছুটি ছিল। রাজু আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য চা বানিয়েছি। আমি চা খেতে খেতে বললাম, রাজু, তুমি কি গতকালের কথা ভুলে গেছ? রাজু মাথা নাড়ল। না মা, আমি ভুলিনি। কিন্তু আমি চেষ্টা করছি নরমাল থাকার। ভালো, এভাবেই চলো। আমি বললাম। দুপুরে খাবার সময় রাজু আবার শুরু করল। মা, আমি তোমার জন্য তোমার পছন্দের মাছের তরকারি রান্না করেছি। সত্যিই খুব ভালো রান্না করেছে। আমি বললাম, বাহ, অনেক ভালো হয়েছে গি। রাজু খুশি হয়ে বলল, মা, আমি তোমার সব যত্ন নিতে পারি। তুমি শুধু আমাকে সুযোগ দাও। আমি বুঝতে পারলাম সে আবার সেই পথে যাচ্ছে। রাজু, তুমি আবার শুরু করেছ। আমি বলেছি এসব কথা বলবে না গি। ঠিক আছে মা, আমি আর বলব না, রাজু বলল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম তার চোখে সেই আকাঙ্ক্ষা এখনও রয়েছে। রাতে রাহুল বাড়ি এলেন। খাবার খেতে বসলেন। হঠাৎ বললেন, মৌসুমি, আমার অফিসের কাজের চাপ বাড়ছে। আমি হয়তো কয়েক দিনের জন্য ঢাকা যেতে হবে। আমি চমকে গেলাম। ঢাকা? কেন? অফিসের ট্রেনিং আছে। বাধ্যতামূলক? রাহুল বলল। কতদিন? আমি জিজ্ঞেস করলাম। এক সপ্তাহ হতে পারে। রাহুল বলল।
আমার মন খারাপ হয়ে গেল। রাজুর সাথে একা থাকতে হবে 1 সপ্তাহ। সে আবার তার সেই কথাবার্তা শুরু করবে। রাজু খুশি হয়ে বলল, বাবা, আপনি নিশ্চিন্তে যান। আমি মা আর শিমুর দেখাশোনা করব গু। রাহুল মাথা নাড়লেন। হ্যাঁ, তুই তো এখন বড় হয়েছিস। পারবি। আমি ভাবলাম, এই 1 সপ্তাহ কিভাবে কাটবে। পরের দিন রাহুল ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। রাজু আমাকে বিদায় দিতে সাহায্য করল। রাহুল চলে যাওয়ার পর রাজু আমার কাছে এসে বলল, মা, এখন আমরা একা। আমি তোমার পূর্ণ যত্ন নেব গু। আমি সতর্ক হয়ে গেলাম। রাজু, তুমি আবার শুরু করো না গি। না মা, আমি শুধু যত্ন নেওয়ার কথা বলেছি, রাজু বলল। কিন্তু আমি বুঝতে পারছিলাম তার আসল উদ্দেশ্য। প্রথম দিন কেটে গেল স্বাভাবিকভাবে। দ্বিতীয় দিন রাজু আমার জন্য সকালে বিছানা চা নিয়ে এল। মা, উঠো। আমি তোমার জন্য চা বানিয়েছি, রাজু বলল। আমি চোখ খুলে দেখি রাজু চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ, আমি বললাম। চা খেতে খেতে রাজু বলল, মা, তুমি কত সুন্দর দেখাচ্ছ। তোমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে গি। সে আমার চুল ঠিক করে দিতে চাইল। আমি তাকে থামালাম। রাজু, এসব করার দরকার নেই, আমি বললাম। কেন মা? আমি তো শুধু সাহায্য করছি, রাজু বলল। আমি বুঝতে পারলাম সে আবার তার পুরানো চেষ্টা করছে। তৃতীয় দিন রাজু আরও সাহসী হয়ে গেল। সে আমার কাছে এসে বলল, মা, তুমি একা একা কেন বসে আছো? চলো আমরা একসাথে টিভি দেখি গু। আমরা টিভি দেখতে বসলাম। রাজু আমার খুব কাছে বসল। একটু দূরে বসো রাজু, আমি বললাম। কেন মা? আমি তো সব সময় তোমার কাছে বসি, রাজু বলল। এখন আর বাচ্চা নেই, তুমি বড় হয়ে গেছো, আমি বললাম। রাজু হাসল। হ্যাঁ মা, আমি বড় হয়ে গেছি। তাই তো তোমাকে বিয়ে করতে চাই। আমি রেগে গেলাম। রাজু, আমি তোমাকে বারণ করেছি। তুমি আবার এসব কথা বলছ। রাজু আমার হাত ধরল। মা, আমি আর পারছি না। তুমি আমার কাছে আছো, কিন্তু পেতে পারছি না গি। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। রাজু, তুমি সীমা ছাড়িয়ে ফেলেছ গু। চতুর্থ দিন আরও খারাপ হল। রাজু আমাকে রান্নাঘরে একা পেয়ে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। আমি চমকে গেলাম। রাজু, এটা কি করছিস? মা, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। তুমি আমার। রাজু বলল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। না, এটা একদম ভুল। রাজু আমার সামনে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে চুমু দিতে চাই গু। আমি হাত তুলে তাকে থামালাম। না, তুমি আমার ছেলে। এসব একদম করা যাবে না। রাজু দুঃখিত মুখে বলল, কিন্তু মা, আমার খুব ইচ্ছা করে কি। আমি রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। আমার হাত কাঁপছিল। পঞ্চম দিন রাজু আরও এগিয়ে গেল। সে আমার বেডরুমে চলে এল। মা, আমি তোমার সাথে শুতে চাই, রাজু বলল। আমি রেগে গেলাম। বের হও। এখনই বের হও আমার রুম থেকে। কেন মা? আমি তো ছোটবেলায় তোমার সাথে শুতাম, রাজু বলল। সেটা ছোটবেলা। এখন তুমি বড়। বের হও, আমি চিৎকার করে বললাম। শিমু আমার চিৎকার শুনে ছুটে এল। মা, কি হয়েছে? তুমি রাজু ভাইকে বকছ কেন? আমি কিছু বলতে পারলাম না। রাজু বলল, কিছু না শিমু। মা একটু মুড খারাপ। ষষ্ঠ দিন রাজু আমাকে বাথরুমে যেতে দেখে বলল, মা, তুমি গোসল করবে? আমি তোমার পিঠ ঘষে দিই? আমি হতভম্ব হয়ে গেলাম। রাজু, তুমি কি বলছ? মা, আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম, রাজু নির্দোষভাবে বলল। আমি বাথরুমের দরজা শক্ত করে বন্ধ করে দিলাম। ভেতরে বসে কাঁদতে লাগলাম। রাজুর আচরণ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সপ্তম দিন, মানে রাহুল ফিরে আসার দিন। আমি ভাবলাম আজকেই রাহুলকে সব কিছু বলব। রাজুর এই অস্বাভাবিক আচরণের কথা বলব। সকালে রাজু আমার কাছে এসে বলল, মা, বাবা আজ ফিরবেন। আমাদের শেষ দিন গু। হ্যাঁ, শুক্রিয়া গু, আমি স্বস্তির সাথে বললাম। মা, আমি তোমার সাথে একটা বিশেষ মুহূর্ত কাটাতে চাই, রাজু বলল। না, আমি তোমার সাথে কোনো বিশেষ মুহূর্ত কাটাবো না, আমি দৃঢ়ভাবে বললাম। রাজু হতাশ হয়ে গেল। ঠিক আছে মা, কিন্তু আমার অনুভূতি তো থেকেই গেল গো। বিকেলে রাহুল বাড়ি ফিরলেন। আমি তাকে স্বাগত জানালাম।
কেমন কেটেছে? রাহুল জিজ্ঞেস করলেন। আমি রাজুর দিকে তাকালাম। ভালো, খুব মিথ্যা বললাম। রাতে শোবার সময় আমি রাহুলকে সব কিছু বলার কথা ভাবলাম। কিন্তু পারলাম না। কিভাবে বলব যে আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়? পরের দিন সকালে রাজু কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, আমি হাল ছাড়ব না। আমি তোমাকে পাবই গিয়ে। আমি ভয় পেয়ে গেলাম। এই ছেলেটা আমার নিজের সন্তান, কিন্তু তার আচরণ দিন দিন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। দুপুরে রাজু কলেজ থেকে ফিরে এসে আমাকে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গু। কি সিদ্ধান্ত? আমি জিজ্ঞেস করলাম। আমি বাবাকে সব বলে দেব। আমি বলব যে আমি তোমাকে ভালোবাসি কি? রাজু বলল। আমি ঘাবড়ে গেলাম। না রাজু, তুমি এমন কিছু করতে পারো না গি। কেন পারব না? আমার অধিকার আছে আমার মনের কথা বলার, রাজু বলল। আমি তার হাত ধরে অনুনয় করলাম। রাজু, দয়া করে এসব ভাবনা মাথা থেকে বের করো। তুমি একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করো গে। রাজু মাথা নাড়ল। না মা, আমি কোনো মেয়েকে চাই না। আমি শুধু তোমাকেই চাই। রাতে খাবার টেবিলে বসে রাহুল বলল, রাজু, তোর কলেজে কি খবর? কোনো মেয়ে পছন্দ হয়েছে? রাজু আমার দিকে তাকিয়ে বলল, বাবা, আমার একজনকে পছন্দ হয়েছে গি। আমার হার্টবিট বেড়ে গেল। সে কি সত্যিই রাহুলকে বলে দেবে? কে? রাহুল জিজ্ঞেস করলেন। রাজু আমার দিকে তাকিয়ে বলল, সে আমার খুব কাছের একজন। আমি ইশারায় তাকে থামতে বললাম। তাহলে তো ভালো। বিয়ের কথা ভাবতে পারিস কি? রাহুল বলল। রাজু হাসল। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি। খাওয়ার পর রাজু আমাকে কোণে ডেকে নিয়ে বলল, দেখেছ মা, আমি বাবাকে কিছু বলিনি। কিন্তু তুমি যদি আমাকে রাজি না করাও, তাহলে পরের বার বলে দেবগু। আমি তার কথায় আরও ভয় পেয়ে গেলাম। রাজু, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো গু। আমি ব্ল্যাকমেইল করছি না মা। আমি শুধু আমার পছন্দের মানুষটিকে পেতে চাই। রাজু বলল। আমি অসহায় বোধ করতে লাগলাম। কি করব আমি? কাকে বলবো? পরের কয়েকদিন রাজুর আচরণ আরও খারাপ হতে লাগল। সে আমাকে একা পেলেই কাছে আসতে চাইত। আমি তাকে এড়িয়ে চলতাম। একদিন শিমু আমাকে জিজ্ঞেস করল, মা, রাজু ভাই তোমার সাথে কেন এত আলাদা ব্যবহার করে? আমি চমকে গেলাম। মানে? সে তোমার খুব কাছে বসে তোমাকে সব সময় সাহায্য করতে চায়। আগে তো এমন ছিল না, শিমু বলল। আমি বুঝতে পারলাম যে শিমু লক্ষ্য করেছে। তুই ভুল দেখেছিস মা। রাজু শুধু সাহায্য করতে চায়। আমি বললাম। শিমু সন্দেহের চোখে তাকাল। কিন্তু মা, সে তোমাকে দেখার চোখটা অদ্ভুত। আমার গলা শুকিয়ে গেল। ছোট্ট শিমু বুঝতে পারছে। তাহলে রাহুলও হয়তো লক্ষ্য করবেন। রাতে রাজু আমার বেডরুমের সামনে দাঁড়িয়ে রইল। আমি দরজা বন্ধ করে দিলাম। মা, দরজা খোলো। আমার তোমার সাথে কথা আছে। রাজু বলল। না, তুমি তোমার রুমে যাও। আমি উত্তর দিলাম। মা, দয়া করে একবার দরজা খোলো। রাজু অনুনয় করল। আমি দরজা খুলতে পারলাম না। ভয় পাচ্ছিলাম। পরের দিন রাজু আমাকে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি যদি আমার কথা না শুনো, তাহলে আমি বাবাকে সব বলে দেবগু। আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি আমার হাতের বাইরে চলে যাচ্ছে। সেদিন রাতে আমি রাহুলকে সব বলার সিদ্ধান্ত নিলাম। রাহুল, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বললাম। বলো। রাহুল বলল। রাজুর আচরণ কয়েকদিন ধরে অদ্ভুত হয়ে গেছে। আমি বললাম। কি রকম অদ্ভুত? রাহুল জিজ্ঞেস করল। আমি সব কিছু খুলে বললাম। রাজুর প্রস্তাব, তার আচরণ, সব কিছু। রাহুল শুনে অবাক হয়ে গেল। এটা সম্ভব? রাজু এমন কথা বলতে পারে? হ্যাঁ, আমি সব সত্য বলেছি। আমি বললাম। রাহুল রেগে গেল। আমি তার সাথে কথা বলবো। পরের দিন সকালে রাহুল রাজুকে ডাকল। রাজু, আমার সাথে আসো। রাহুল বলল। তারা দুজনে স্টাডি রুমে গেল। আমি দূর থেকে তাদের কথা শোনার চেষ্টা করলাম। রাহুল বলল, রাজু, তোমার মায়ের কাছে তুমি কি ধরনের কথা বলেছ? রাজু নীরবে রইল। আমি সব জানি। তুমি তোমার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছ। রাহুলের গলা কঠিন। রাজু মাথা নিচু করে রইল। কথা বলো। এটা সত্য নাকি মিথ্যা? রাহুল চিৎকার করল। রাজু আস্তে আস্তে বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। রাহুল আর সহ্য করতে পারল না। তিনি রাজুকে একটা চড় মারল।
তুই পাগল হয়ে গেছিস? সে তোর মা। তুই তার সন্তান। রাহুল চিৎকার করল। রাজু গাল চেপে ধরল। বাবা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার অনুভূতি আমি কন্ট্রোল করতে পারছি না গিয়ে। তাহলে ডাক্তার দেখাবো। তোর মানসিক চিকিৎসা দরকার, রাহুল বলল। আমি শুনতে পাচ্ছিলাম সব কিছু। মন খারাপ হয়ে গেল। হঠাৎ রাজু বলল, বাবা, আমি কিছু বলতে পারি? বলো। রাহুল বলল। আপনি কি সত্যিই মায়ের যত্ন নেন? রাজু জিজ্ঞেস করল। রাহুল অবাক হয়ে গেল। মানে? আপনি সারাদিন অফিসে থাকেন, মায়ের সাথে সময় কাটান না, তার সাথে কোথাও বেড়াতে যান না? রাজু বলল। রাহুল চুপ থাকল। আমি মায়ের একাকিত্ব দেখি, তিনি দুঃখী থাকেন। রাজু আরও বলল। রাহুল ভাবতে লাগল, সত্যিই কি তিনি আমার যত্ন নেন না? তাই বলে তুই তোর মাকে বিয়ে করবি? এটা কি ধরনের সমাধান? রাহুল বলল। রাজু মাথা নিচু করে রইল। রাহুল আমাকে ডাকল। আমি গেলাম। মৌসুমী, রাজু কি সত্যি বলেছে? আমি কি তোমার যত্ন নিই না? রাহুল জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। সত্য বলো। রাহুল বলল। তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু সেটা তোমার দোষ নয়। তুমি পরিবারের জন্যই তো কাজ করছো। আমি বললাম। রাহুল বুঝতে পারল যে আমি কষ্ট পাচ্ছি। আমি বুঝতে পারিনি। আমি তোমার যত্ন নেওয়া কমিয়ে দিয়েছি। রাহুল স্বীকার করল। রাজু বলল, বাবা, আমি চাই আপনি মায়ের পরের দিন থেকে রাহুল সত্যিই আমার বেশি যত্ন নিতে লাগল। অফিস থেকে এসে আমার সাথে সময় কাটাতেন, আমার কথা শুনতেন। রাজু আগের চেয়ে নরমাল আচরণ করতে লাগল। কিন্তু মাঝে মাঝে আমি তার চোখে সেই পুরানো আকাঙ্ক্ষা দেখতে পেতাম। একদিন রাজু আমাকে একা পেয়ে বলল, মা, বাবা এখন তোমার যত্ন নিচ্ছেন, কিন্তু আমার অনুভূতি এখনও আছে গি। আমি তাকে বললাম, রাজু, তুমি ভাববে না এসব নিয়ে? একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করো গি। রাজু মাথা নাড়ল। আমি চেষ্টা করছি মা, কিন্তু কঠিন গু। কয়েক মাস পর রাজুর বিয়ের কথা আসল। রাহুল একটা মেয়ে দেখল। রাজু, মেয়েটা কেমন লাগল? রাহুল জিজ্ঞেস করল। ভালো। রাজু বলল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে সে খুশি নয়। বিয়ের দিন এসে গেল। রাজুর সাথে সুন্দর একটা মেয়ের বিয়ে হল, নাম তানিয়া। বিয়ের পর রাজু আলাদা ফ্ল্যাটে থাকতে গেল। কয়েক মাস পর রাজু একদিন এসে বলল, মা, আমি স্ত্রীর সাথে খুশি নই গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। সে তোমার মতো নয়, তোমার মতো যত্ন নিতে পারে না। রাজু বলল। আমি বুঝতে পারলাম যে তার সমস্যা এখনও চলে যায়নি। রাজু, তানিয়া ভালো মেয়ে, তুমি তার সাথে খুশি হওয়ার চেষ্টা করো। আমি বললাম। রাজু দুঃখিত মুখে বলল, আমি চেষ্টা করছি মা, কিন্তু তোমাকে ভুলতে পারছি না গি। আমি তার কথা শুনে খুব কষ্ট পেলাম। হঠাৎ একদিন তানিয়া আমাদের বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, রাজু আমার সাথে ঠিকমতো ব্যবহার করে না, সে আমাকে ভালোবাসে না গি। আমি অবাক হয়ে গেলাম। কেন? কি হয়েছে? সে সব সময় আপনার কথা বলে, বলে আপনার মতো কেউ নেই কি? তানিয়া বলল। আমার মাথা ঘুরে গেল। রাজু এখনও আমাকে নিয়ে ভাবে? তানিয়া, তুমি ভুল বুঝেছ। রাজু আমাকে মা হিসেবে ভালোবাসে। আমি বললাম। তানিয়া মাথা নাড়ল। না মা, তার ভালোবাসাটা অন্যরকম। আমি বুঝতে পারি। আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি আবার খারাপ হয়ে যাচ্ছে। সেদিন রাতে রাহুলকে সব বললাম। তানিয়া এসে কাঁদছিল, বলছিল রাজু তার সাথে ভালো ব্যবহার করে না গিয়ে। আমি বললাম। রাহুল চিন্তিত হয়ে গেল। এটা তো ভালো নয়। রাজুর মানসিক সমস্যা গু। তাহলে কি করব? আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার দেখাতে হবে, প্রফেশনাল সাহায্য নিতে হবে। রাহুল বলল। পরের দিন রাহুল রাজুকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার রাজুর সাথে অনেকক্ষণ কথা বলল। ডাক্তার বলল, এটা একটা মানসিক সমস্যা, কাউন্সেলিং এবং থেরাপির দরকার। রাজু থেরাপি নিতে শুরু করল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। তানিয়ার সাথে তার সম্পর্কও ভালো হতে শুরু করল। কয়েক মাস পর রাজু আমাকে বলল, মা, আমি এখন অনেক ভালো। থেরাপি সাহায্য করেছে। আমি বুঝতে পেরেছি যে আমার অনুভূতিটা ভুল ছিল। আমি খুশি হয়ে গেলাম। সত্যি? হ্যাঁ মা, আমি এখন তানিয়ার সাথে খুশি।
তোমাকে আমি মা হিসেবেই ভালোবাসি, রাজু বলল। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। অবশেষে আমার ছেলে স্বাভাবিক হয়ে গেছে। রাহুলও খুশি হয়ে বলল, ভালো হয়েছে। আমি জানতাম থেরাপি কাজ করবে গু। 1 বছর পর তানিয়া মা হল। রাজু বাবা হয়ে অনেক খুশি। মা, তুমি দাদি হলে। আমার ছেলের নাম রাখবে? রাজু আমাকে জিজ্ঞেস করল। আমি খুশিতে বললাম, হ্যাঁ অবশ্যই। আমি বাচ্চাটার নাম রাখলাম আরিয়ান। রাজু এখন একজন ভালো স্বামী এবং বাবা। তার মানসিক সমস্যা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আমি আর রাহুলও আগের চেয়ে বেশি খুশি। রাহুল এখন আমার পূর্ণ যত্ন নেন। শিমু এখন বড় হয়েছে। সে কলেজে পড়ে। একদিন শিমু আমাকে জিজ্ঞেস করল, মা, রাজু ভাইজের কি হয়েছিল? সে কেন ডাক্তারের কাছে গিয়েছিল? আমি ভাবলাম, শিমুকে সত্য বলব নাকি লুকাব। শিমু, তোর ভাইয়ের মানসিক একটা সমস্যা ছিল। এখন ভালো হয়ে গেছে। আমি সংক্ষেপে বললাম। কি ধরনের সমস্যা? শিমু আরও জানতে চাইল। বড় হলে বুঝবি। এখন এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি বললাম। আজ রাজুর ছেলে আরিয়ানের বয়স 2 বছর। সে খুব সুন্দর। রাজু তাকে খুব ভালোবাসে। মা, আমি চাই আরিয়ান বড় হয়ে একজন ভালো মানুষ হোক, রাজু বলল। অবশ্যই হবে। তুমি তাকে ভালো শিক্ষা দিও, আমি বললাম। রাজু মাথা নাড়ল। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি। আরিয়ানকে সঠিক পথে চালাবো। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা। কিন্তু সব কিছুর শেষ ভালো হয়েছে। আমার পরিবার এখন খুশি এবং শান্তিতে আছে। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোড়াগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল।
সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প, মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে। শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিমলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব।
আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি, তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা,
যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই।
টাকা পয়সা পরে দেখা যাবে উ। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব উ। ১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এল। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এল। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই উ। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গিয়ে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি উ। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল উ। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল।
এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব?
তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না গি। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে গি। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়াগু। তানিয়া হাসল। চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গি। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।